বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদের সকলকে, সম্পাদকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সংবাদপত্রের মালিকবৃন্দ সহ বীর সাংবাদিকবৃন্দ সহ যারা উপস্থিত আছেন, প্রথমেই আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেশে আসার পরে খুব স্বল্পতম সময়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি এবং আপনারা যে কষ্ট করে অনুষ্ঠানে এসেছেন তার জন্য আমি আন্তরিকভাবে আমার এবং দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা এখানে এই মঞ্চে এসে একটু আগে বক্তব্য রেখেছেন, তাদের সকল বক্তব্য থেকে খুব পরিষ্কারভাবে কয়েকটি জিনিস বোধহয় ফুটে উঠেছে, অর্থাৎ আগামী দিন, ফিউচার। এবং ফিউচারটাকে যদি আমরা 2-3 ভাগে ভাগ করি তাহলে একটি দেখতে পাচ্ছি, সেটি ব্যক্তি হিসাবেই হোক অথবা একজন সংবাদ কর্মী হিসাবেই হোক, আপনার স্বাধীনতা, আপনার নিরাপত্তা। আমরা আরেকটি জিনিস মনে হয় আমার চোখে যেটা পড়েছে যারা বক্তব্য রেখেছেন, সেটি হচ্ছে যে গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অধিকারটি মানুষের, আপনার, আমার, আমাদের সকলের, সেটির ব্যাপারে একটা কনসার্ন সকলে এক্সপ্রেস করেছেন। এবং খুব সম্ভবত একজন বক্তাই এখানে একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে আগামী দিন, ফিউচারটা কেমন হবে। আমি দেশে অনেক দিন থাকতে পারিনি, কী কারণে সে প্রসঙ্গে গেলাম না, আপনাদের কম বেশি ধারণা আছে। তবে সারাক্ষণই দেশের সাথে আমার যোগাযোগ ছিল। দেশের মানুষের সাথে কী হয়েছে, এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে, ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি, ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখনও আমার চোখের সামনে ভাসে। কাজেই ওনার সাথে কী হয়েছে আমি যেমন জানি, রুহুল আমিন গাজী সাহেবের সাথে কী হয়েছে, যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে, সেটি আমি জানি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার 60 লক্ষ নেতাকর্মী, এবং তার থেকে আরেকটি হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে, সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে। কাজে এই ঘটনাগুলো যদি আমরা সকলে সবগুলোকে এক করি, তাহলে যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়, আমার একটি ধারণা আছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যে কথাগুলো প্রায় সকলেই বলে গিয়েছেন, এই কথাগুলো যদি আমরা আলোচনা করাই যাবে অনেকক্ষণ ধরে। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন। আমি এই কথাগুলোর মধ্যে থেকে একটু সরে এসে কিছু কথা বলতে চাই। আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31শে ডিসেম্বরের একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। কাজে আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ, যে আসলে 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবেই আমরা বিবেচনা করি, তার পরিণতি কী হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে
সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মতবিভেদের পর্যায়ে চলে না যায়। বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্যই অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। এখানে একজন বক্তা বলেছেন, পানির কথা বলেছেন। ওনার সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছিল, ওনার সামনে আমি আরও বিষয় তুলে ধরেছি। আমার দেশে ফিরে আসার পরে আমি যে কবার আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে, আমি সাভারে গিয়েছিলাম, আরও কয়েকটি জায়গায় গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে, নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে। শুধু নতুন প্রজন্ম না, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতিবিদ করি আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা, সকল প্রত্যাশা হয়তো বা পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি 1971 সাল, 1990 সাল, 2004-এর 24 সালের 5ই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব। আমি জানি না এটা কতটুকু রিলেটেড, একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাকে চিকিৎসার জন্য এই দেশ থেকে 2008 সালে চলে যেতে হয়েছিল যুক্তরাজ্যে। 2008 সালে যাওয়ার পরে 2010 সালে সেখানে প্রথম একটি নির্বাচন আমি দেখেছিলাম। তো যেহেতু সেটি নির্বাচন ছিল, স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা ইন্টারেস্ট ছিল। টিভির সামনে বসে আমি ডিবেট দেখছিলাম। সেখানে দুজন নেতার মধ্যে, দুটি মেইন দলের নেতার মধ্যে, লেবার এবং কনজারভেটিভ, অনেক দিন ধরে লেবার ছিল, 2010 সালে নির্বাচনে কনজারভেটিভ আসে। তো দুই দলের দুই নেতার মধ্যে একটি আলোচনা হচ্ছিল। খুব দুঃখজনক হলো, বাংলাদেশ বাদই দিলাম, শুধু ঢাকা শহরের মধ্যেই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নেই। গত 54-55 বছরে আমরা মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে তুলতে সক্ষম হইনি। এটি খুবই দুঃখজনক ব্যাপার। তো এই অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে তখন কথা হচ্ছিল। খুব সম্ভবত তখন যতটুকু আমার মনে আছে, তখন এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস কল করলে 20 মিনিটের মতন সময় লাগতো আসতে অ্যাম্বুলেন্সের। একজন বলছে 20 মিনিট লাগে, এটাকে আমরা 19 মিনিট করবো। আরেকজন বলছিল যুক্তিতর্ক দিয়ে যে 20 মিনিট লাগে, এটাকে আমরা 15 মিনিটে নিয়ে আসবো। অর্থাৎ একজন 1 মিনিট কমাচ্ছে, একজন 5 মিনিট কমাচ্ছে। এই কাজটি তারা তাদের জনগণের জন্যই করতে চাইছে। আমার মনে হয় এখানে যেটা একটু আগে মাহফুজ আলম সাহেব যে পানির কথাটি বললেন, খুব সঠিকভাবে বলেছেন। ঠিক এখন যেভাবে চলছে এইভাবে যদি চলে, আমার যতটুকু ধারণা আগামী 10 থেকে 15 বছর, হার্ডলি 20 বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় থেকে পানি আমরা পাবো না। আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিউটেড, 100% পলিউটেড। শীতলক্ষা নদী 50%-এর মতন পলিউটেড। এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে, আসছে বোধ একটা প্রজেক্ট কাজ হচ্ছে, কিন্তু এটার পানিও আগামী 10 থেকে 15 বছর মধ্যে পলিউটেড হয়ে যাবে। ঢাকা শহরে যে 3.5 কোটি মানুষের মতন মানুষ বাস করছে, এদের কেউ পানি পাবে না। পানির অপর নাম জীবন। সারা দেশে যদি এই সমস্যা শুরু হয়, তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে। আমার মনে হয় এইরকম বিষয়গুলি নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত, সেটি সংসদে হোক, সেটি বিভিন্ন সেমিনারে হোক। কারণ তা না হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে হয়তোবা, which is very unwanted. সম্মানিত উপস্থিতিবৃন্দ, একই সাথে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের 20 কোটির মতন মানুষ এই দেশে, এবং এই দেশে 20 কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য। এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটি দেশের ভিতরে হোক, সেটি দেশের বাইরে হোক। আমরা যদি এটি সক্ষম না হই এই কাজটি করতে, তাহলে আমরা 5ই আগস্ট বলি,
90-এর আন্দোলন বলি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বলি, আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। এখানে একজন সংবাদকর্মী, নারী সংবাদকর্মী, নারীর নিরাপত্তা বা নিরাপত্তা নিয়ে কথা বলেছেন উনি। আমরা মনে করি নিরাপত্তা শুধু নারীর না, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত। ছোট যদি একটা এক্সাম্পল দিই, খুব সম্ভবত বাংলাদেশে বছরে 7,000-এর মতন মানুষ, খুব সম্ভব গত বছর 7,000-এর মতন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার কাছে বিষয়টি খুব অস্বাভাবিক লাগে। আমার ধারণা আপনারা যদি একটু চিন্তা করেন, আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি অস্বাভাবিক লাগবে। কিন্তু ঘটনাটি ঘটছে, কোনো বছর বেশি, কোনো বছর কম। এই অস্বাভাবিক ঘটনাটি কেন ঘটবে? একজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে অধিকাংশ ক্ষেত্রে যারা মারা যাচ্ছে, আমরা যদি তাদের সামাজিক স্ট্যাটাসটা দেখি, খুব যে অবস্থাপন্ন লোক যারা আর্থিকভাবে সচ্ছল তারা যে মারা যাচ্ছেন তা না। কিন্তু যেই মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষরা হয়তো বা তাদের ফ্যামিলির অনলি আর্নিং সোর্স। মারা যাওয়ার পরে সেই ফ্যামিলিটির কী হচ্ছে, অথবা লোকটি যদি পঙ্গু হয়ে যায়, মানুষটি যদি পঙ্গু হয়ে যায়, তাহলে তার ফ্যামিলির উপরে কী হচ্ছে, এই বিষয়টি বোধহয় আমাদেরকে নজরে আনা উচিত। এরকম অনেকগুলো বিষয় আছে যেই বিষয়গুলো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তাভাবনা হওয়া উচিত। এখানে শাইখ সিরাজ সাহেব বসে আছেন, ওনার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। আমাদের দেশে কৃষকদের কি অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। উনি ভালো বলতে পারবেন। আমার যতটুকু ধারণা আছে যে মানে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জড়িত জমির মালিক এরকম কৃষকের সংখ্যা প্রবাবলি 1.5 কোটির মতন সারা বাংলাদেশে, 1,50,00,000-এর মতন। এর মধ্যেও ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে। এই কৃষকদের বিভিন্ন অসহায়ত্বের নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ হয়, বিভিন্ন সময় আপনাদের খবরেই প্রকাশিত হয়েছে, বিভিন্ন সময় সেটি ইলেকট্রনিক মিডিয়া হোক, সেটি মেইন মিডিয়া প্রিন্টেড মিডিয়াতেই হোক, প্রকাশিত হয়েছে। এদের ব্যাপারে আমি আমার বিগত সরকারের কথা বলবো, আমার দলের বিগত সরকারের কথা বলবো। সেই সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এত বিশাল সংখ্যক মানুষ, যারা 20 কোটি মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করছে, খাওয়ার অন্যের সংস্থান করছে, সেই এত বড় সমাজটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, তাদের হয়তো সেভাবে বলার সুযোগ নেই। এখানে আপনারা সংবাদপত্রের যারা কর্মী আছেন, আপনারা আপনাদের কিছু সমস্যার কথা বলেছেন। আপনাদের সমস্যাটা আমাদের জন্য শুনতে জানতে সহজ হয়, বিকজ আমাদের জন্য একটা ভেন্যু আছে যেখানে আমরা আলাপ করতে পারি। কিন্তু ওই কৃষকগুলো যাদের কোনো ভেন্যু নেই, যারা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারছে না, তারা কিভাবে বলবে কথাগুলো? কাজে তাদের কথাটাও তো আমাদেরকে জানতে হবে। কাজে এই বিষয়গুলি সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এই সকলে এরকম আরও অনেকগুলো বিষয় আছে। আমরা নারীর স্বাধীনতার কথা বলছি। বেগম রোকেয়া নারীর শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন। মরহুমা বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, এই যেই নারীরা শিক্ষিত হয়েছে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। একটু আগে আমি যে ফ্যামিলি কার্ডটা বলেছিলাম, সেটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সেটাই, এই নারী সমাজকে গড়ে তোলা। আমাদের হিসাব মতে বাংলাদেশে 4 কোটি ফ্যামিলি আছে। আমরা যদি পরিবার হিসাবে ভাগ করি, এবারে যে একটি পরিবারে 5 জন করে সদস্য ধরা হয়েছে। আমরা এই ফ্যামিলি কার্ডটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি, আমাদের পরিকল্পনাগুলো। কারণ এখানে একজন সাংবাদিক উল্লেখ করেছেন যে 25 তারিখে যখন আমি এসেছি, আমি একটি কথা বলেছিলাম মার্টিন লুথার কিংয়ের মতন, আই হ্যাভ এ ড্রিম, যেমন বলেছিল 62 বছর আগে মার্টিন লুথার কিং। আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে একটি অংশ হচ্ছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী, তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউসওয়াইফ যে পাবেন কার্ডটা সারা জীবনের জন্য না, আমরা 5 থেকে 7 বছর দেব। এই 5 থেকে 7 বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। কারণ আমরা দেখেছি যে একজন নারী
বা একজন স্ত্রীকে বা একজন গৃহিণীকে যদি একটি সাপোর্ট দেওয়া হয়, সেটি সে তার ফ্যামিলির জন্য সঠিকভাবে খরচ করে দেন একজন পুরুষ। এবং আমরা রিসার্চে দেখেছি যে যদি 5 থেকে 7 বছর দেওয়া যায়, তাহলে সে যেই অর্থটা তার হাতে জমা হয়, সে মূলত 3টি কাজে খরচ করে। প্রথমত তার ফ্যামিলির স্বাস্থ্যের পেছনে, দ্বিতীয়ত তার ফ্যামিলির ছেলেমেয়েদের শিক্ষার পিছনে, তৃতীয়ত সে যে অর্থটা জমা করতে পারে সেটি সে ছোট ছোটোভাবে ইনভেস্ট করে। খুব স্বাভাবিকভাবে এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে, স্বাভাবিকভাবে তার গ্রামের লোকাল ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার উপজেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার জেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার পরিবারটা শিক্ষিত এবং তার পরিবারটা যদি হেলদি হয়, এইভাবে পুরো গ্রামটা হবে, এভাবে পুরো উপজেলাটা হবে, এইভাবে পুরো জেলাটা, বিভাগ, একসময় গিয়ে দেশটা হবে। 4 কোটি ফ্যামিলির মধ্যে আপনারা বলতে পারেন একবারে কি দেওয়া সম্ভব কিনা? না, 4 কোটি ফ্যামিলির মধ্যে একবারে দেওয়া সম্ভব না। গ্র্যাজুয়ালি আমরা যাব, যারা প্রান্তিক, যারা যাদের যাদের নিডফুল, আন্ডার প্রিভিলেজ, তাদেরকে দিয়ে আমরা শুরু করব। এই কার্ডটি আমরা, আপনারা জিজ্ঞেস করতে পারেন হয়তো কার্ডটি কাদেরকে দেবেন। আমরা কার্ডটি জেনারেল রেখেছি, ইউনিভার্সাল রেখেছি, কারণ আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় যাদেরকে নিয়ে আসা, বিভিন্ন ক্যাটাগরি করা হয় এবং সেখানে কারাপশন দেখা দেয়। সেই জন্য আমরা এটি জেনারেল রেখেছি। এটি একজন গ্রামের কৃষকের স্ত্রী যেমন পাবে, ইমাম সাহেবের স্ত্রী যেমন পাবে, প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী যেমন পাবেন, ঠিক একইভাবে ডিসি সাহেবের স্ত্রীও পাবেন, এসপি সাহেবের স্ত্রীও পাবেন। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিসি সাহেবের স্ত্রী বা এসপি সাহেবের স্ত্রী নিশ্চয়ই ওনারা নেবেন না, কারণ ওনাদের ওটি প্রয়োজন হবে না। করাপশনটাকে যাতে মানে একটা স্প্রেড না করে, করাপশনটা যাতে স্বাভাবিক একটা পর্যায়ে থাকে, কিছু তো অ্যানোমালিজ হতেই পারে, সেটি আমরা গ্র্যাজুয়ালি ঠিক করব। ঠিক এভাবে কৃষকদেরকে হেল্প করার জন্য আমরা কৃষি কার্ড করেছি। একটি বড় সমস্যা হচ্ছে হেলথ ইস্যু। বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা স্লোগান দিয়ে হয়তো বলতে পারি যে সকলের জন্য স্বাস্থ্যর ব্যবস্থা করব, আমরা সকলকে স্বাস্থ্য সুবিধা আমরা দিব। এখানে আপনারা অনেকেই আছেন যারা আপনারা ইউকেতে গিয়েছেন, যেহেতু আমি ইউকেতে অনেক দিন ছিলাম, স্বাভাবিকভাবে আমি তাদের বিষয়টি আমার নজরে বেশি পড়েছে। তাদের ওখানে বৈধভাবে যে কোনো মানুষ থাকে, তাকে তারা পূর্ণ হেলথ সার্ভিস দেয়, সেটা যে কোনো ধরনের, সেটা বাইপাস হোক, কার্ডিয়াক হোক, ক্যান্সার হোক, সব রকম চিকিৎসা তারা দেয়। এখন আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই কাজটা করতে গিয়ে ইউকের মতন দেশগুলো, ইউরোপের যে ডেভেলপ দেশগুলো আছে, তারাও হিমশিম খাচ্ছে। তারা এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে প্রিভেনশন। তারা হিসাব নিকাশ করেছে যে একজন মানুষ অসুস্থ হলে তাকে যদি হাসপাতালে নিয়ে আসা হয়, তাকে যদি ওষুধ দেওয়া হয়, ডাক্তার, নার্স, হসপিটালে বেড, সব কিছু, তাতে খরচ অনেক বেশি হয়। কিন্তু যদি প্রিভেনশন করা হয়, মানুষকে যদি সচেতন করা হয় যে এই খাবারগুলো খেও না, তাহলে তুমি কিডনি প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার হার্ট প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার ডায়াবেটিক হবে না। মানুষকে যদি এভাবে সচেতন করা যায়, তাহলে দেখা গেছে তাদের রাষ্ট্রের খরচ অনেক কমে আসে, মানুষের সুস্থ থাকে। এবং এটার উপর বেস করে, যেহেতু ইউরোপে এই কাজটা চলছে, এটার উপরে বেস করে আমরা হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাই। এবং এই হেলথ কেয়ারের অ্যাপয়েন্টের আরেকটি মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে গিয়ে মানুষকে সচেতন করবে, অ্যাট দ্য সেম টাইম সম্মানিত উপস্থিতিবৃন্দ, আরেকটি বিষয় বোধহয় আমাদের নজরে খুব আনা প্রয়োজন। একটি বিষয়, খুব ভয়াবহ পরিস্থিতি, মাহফুজ আলম সাহেব যেরকম পানির কথা বলেছেন, সেরকম আরেকটি ভয়াবহ পরিস্থিতি হচ্ছে যে আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে, আমরা যদি সৌদি আরব বা কুয়েতের সবগুলো তেল খনিও এখানে নিয়ে আসি, তাহলে হয়তো আমরা এই এত রিসোর্স দিয়ে আমরা এত মানুষকে সমস্যার সমাধান করতে পারবো না। সেই জন্য আমাদেরকে অবশ্যই পপুলেশন কন্ট্রোলে যেতে হবে, আমাদের দেশের জনসংখ্যাকে সীমাবদ্ধতার মধ্যে আনতে হবে। এবং সেই জন্য এই হেলথ কেয়ারের যে নিয়োগ হবে, এই হেলথ কেয়ারের শতকরা 80 থেকে 85% আমরা 1 লক্ষের মতন আমাদের টার্গেট নিয়োগ করার। এই হেলথ কেয়ারের 80 থেকে 85% আমরা নারী কর্মীকে নিয়োগ করতে চাই, যাতে নারী কর্মীরা গিয়ে ঘরে ঘরে বোঝাতে সক্ষম হন যে কী জন্য প্রয়োজন হাইজিন মেনটেন করা এবং পরিবারকে সুস্থ রাখা, অ্যাট দ্য সেম টাইম পরিবারকে একটি রিজনেবল সাইজের মধ্যে রাখা, পরিবারের সদস্য সংখ্যা। ঠিক একইভাবে কৃষকের কথা আপনাদের সামনে বলেছি, যেই বিষয়টি আমি আপনাদের সামনে একটু আগে উল্লেখ করেছিলাম সম্মানিত উপস্থিতিবৃন্দ, সেটি হচ্ছে যে বিরাট এক তরুণ সমাজের সদস্য আমাদের আছেন। এই তরুণ সমাজের সদস্যদেরকে, সেটি গ্রামে হোক সেটি শহরে হোক,
বিভিন্ন জনের বিভিন্ন কোয়ালিফিকেশন বা শিক্ষা ব্যাকগ্রাউন্ড আছে, সেটার উপরে বেস করে আমরা ভোকেশনাল টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনকে আমরা মডার্নাইজ করতে চাই। আমাদের ভোকেশনাল এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রায় 200-250 মতন সাবজেক্ট আছে যেগুলোর এত প্রয়োজন নেই আমাদের। আমরা এর মধ্যে কিছু কাজ করেছি, প্রাইমারি কাজ করেছি, যে নর্মালি যেসব দেশে আমাদের মানুষ যেতে পারবে বা পারে, যেমন তার একটা বড় অংশ হচ্ছে মিডল ইস্ট, সেখানে কি কি কাজের স্কোপ আছে আগামী 5 থেকে 10 বছর। একটি বড় মার্কেট হচ্ছে মানুষ যাবার জন্য, দেশ থেকে স্কিল শ্রমিক যাওয়ার মতন একটি বড় মার্কেট আস্তে আস্তে তৈরি হচ্ছে জাপানে, আস্তে আস্তে তৈরি হচ্ছে ইউরোপে, ইভেন চায়নাতেও তৈরি হচ্ছে। আমরা মোটামুটিভাবে একটি অ্যানালাইসিস করে দেখি যে কী কী ধরনের মানুষ এখানে যেতে পারে, সেটার উপরে বেস করে আমরা আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আমরা সেইভাবে মডার্নাইজ করতে চাইছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যেহেতু আপনারা সংবাদ কর্মী, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিনে আমার সাথে বেশ কিছু বিদেশি ডিপ্লোমেট দেখা করেছেন। ওনাদের মধ্যে যে সকল দেশগুলো এই ভোকেশনাল এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনে ওনারা অনেক ডেভেলপ, তাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকে এই সাহায্যগুলো সহযোগিতা করতে হবে। ওনারা খুশি মনে আমাদেরকে বলেছেন যে ওনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। আমরা যদি আমাদের ছেলেদেরকে, এই মুহূর্তে 8 থেকে 10 লক্ষ মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে, তার মধ্যে প্রায় 6.5-7 লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে যাচ্ছে, কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন যে তারা যে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু আনস্কিল্ড হিসাবে যাচ্ছেন। তাদেরকে যদি আমরা কিছুটা ভাষা শিখিয়ে দিতে পারি এবং সেখানে যেই কাজগুলোতে তারা যাচ্ছেন সেগুলোর ব্যাপারে মিনিমাম ট্রেনিং দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু গিয়ে তারা ওখানে বেটার করতে সক্ষম হবেন। ঠিক এইভাবে যদি আমরা রিসার্চ করে যদি মার্কেটগুলোকে বের করতে পারি, তাহলে দেশের বাইরে আমরা বহু সংখ্যক অ্যাকাউন্ট, যে 8 থেকে 10 লাখ অ্যাবাউট 1 মিলিয়ন মানুষ বিদেশে যাচ্ছে, এটাকে খুব সহজে 2 থেকে 3 বছরের মধ্যে পসিবলি 1.5 to 2 মিলিয়ন করা যাবে। 15 থেকে 20 লক্ষ মানুষ করা যাবে। এবং 15 থেকে 20 লক্ষ মানুষ শুধু যাচ্ছেন না, তাদেরকে যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা পাঠাতে পারি, তাহলে ভ্যালু অ্যাড হবে। এখন যদি কেউ $100 আর্ন করে মাসে, ইজিলি সেটা $300 নিয়ে আসতে পারবো। তাহলে বৈদেশিক মুদ্রার একটা বিশাল অংশ আমরা আনতে পারবো, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আপনারা যেরকম বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছেন, বিভিন্ন দাবি দেওয়ার, সেই জিনিসগুলো আমরা পূরণ করতে পারবো। আমরা একটি জিনিস বিবেচনা করছি এই মুহূর্তে। এখন যদি আমরা দেখি আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের রাস্তা মূলত দুটি, একটি হচ্ছে গার্মেন্টস এবং একটি হচ্ছে আমাদের রেমিটেন্স, যেটা প্রবাসীরা পাঠিয়ে থাকেন কষ্ট করে। এইটির সংখ্যাকে আমরা বাড়াতে চাচ্ছি। আমরা একটি চিন্তা ভাবনা করেছি, এর মধ্যে নিজেদের মধ্যে আমরা আলাপ করেছি যে যে কোনো উদ্যোক্তা যদি একটি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সেট করেন, যেটির শতকরা 100 ভাগ পণ্য বিদেশে রফতানি হবে। যেমন কেউ যদি বলেন যে আমি এই কলমটি তৈরি করবো, কিন্তু এটা নট ফর লোকাল মার্কেট, অ্যাবসলিউটলি ফর এক্সপোর্ট মার্কেট, তাহলে আমরা তাদেরকে বন্ডেড ফ্যাসিলিটি দেওয়ার কথা চিন্তা করছি। আমরা যদি বন্ডেড ফ্যাসিলিটিটা তাদেরকে দিতে পারি, আমাদের হিসাব বলে, আমাদের রিসার্চ বলে, তাতে এক্সপোর্টের সংখ্যা যেরকম বৃদ্ধি পাবে, তাতে উদ্যোক্তারাও খুশি হবে। এবং উদ্যোক্তারা যখন এখানে কোনো মিল কারখানা তৈরি করবেন, সেক্ষেত্রে আমরা আমাদের বহু বেকারের কর্মসংস্থান তৈরি করতে পারবো। কাজেই সম্মানিত উপস্থিতির মধ্যে আমি যদি এইভাবে আপনাদের সাথে আলোচনা করি, অনেক সময় লাগবে, সময় কম, আপনার প্রত্যেকে ব্যস্ত মানুষ, প্রত্যেকে আপনাদের সময়ের মূল্য আছে। আমি আমার কিছু চিন্তা ভাবনাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের এখানে কয়েকটি কথা খুব সম্ভবত উঠে এসছে, যতটুকু আমার মনে পড়ছে। এখানে নয়া দিগন্ত সম্পাদক সাহেব একটু আগে বলেছেন যে আমার প্ল্যানটা পরিষ্কার না। আমার মনে হয় পুরোপুরি পরিষ্কার না হলেও কিছুটা হয়তো আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আরও কিছু প্ল্যান আছে আমাদের, যেমন কর্মসংস্থানের ক্ষেত্রে আরেকটি প্ল্যানের কথা আপনাদেরকে উল্লেখ করি। যেমন আইটি সেক্টরে আমাদের অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা আইটি সেক্টরে কাজ করছেন। আমরা স্বৈরাচারের সময় দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলা বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু এখনই আমি কিছু পত্রিকার পাতায় নিউজ দেখেছি, গত 2-1 বছর আগেও নিউজ দেখেছি, 2-3 বছর আগে নিউজ দেখেছি, যে এই পার্কগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসামাজিক কাজ হচ্ছে, অথবা সেখানে কমিউনিটি সেন্টার হচ্ছে। অর্থাৎ আইটি পার্ক বলতে যাবো যে তার বিন্দু কোনো কিছুই সেখানে নেই।
প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা এই আইটি পার্কগুলোকে একটু ডিফারেন্টভাবে নিয়ে আসতে চাইছি। আমাদের বিভিন্ন জায়গায় যে এই আইটি পার্কগুলো আছে, এই আইটি পার্কগুলোকে আমরা ওই এলাকায় যদি আমরা বের করতে পারি, আমাদের তরুণ সমাজের কারা কারা আইটিতে কাজ করছেন, অনেকেই কাজ করছেন, কেউ কাজ করছেন ডাটা প্রসেসিংয়ে, কেউ কাজ করছেন হয়তো কোনো রকম ডিজাইনিংয়ে, কেউ কাজ করছেন হয়তো অনলাইন শপিংয়ের, শপিং মানে অনলাইন ট্রেড করছেন অনেকে। আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে এই মানুষগুলোকে একত্রিত করে আমরা ওই আইটি পার্কগুলোকে ফ্রি ওয়াইফাই দেবো এবং তাদেরকে ছোট ছোট স্পেস করে তাদেরকে অফিস করে দেবো। এখন হয়তো তারা হলে যারা থাকছেন, যদি স্টুডেন্ট হয়ে থাকেন হলে বিছানার উপরে কাজ করছে, তাহলে মেসে থাকলে মেসের ওই ছোট্ট কোনায় কাজ করছে, অথবা বাসায় থাকলে হয়তো বিছানার উপরে বসে কাজ করছে, অথবা ছোট্ট একটা টেবিল চেয়ার নিয়ে কাজ করছে। কিন্তু আমরা যদি তাদেরকে একটা স্পেস করে দিতে পারি, তাহলে কিন্তু তারা তাদের বিজনেসটা অনেক ফ্লরিশ করতে পারবে এবং স্বাভাবিকভাবে তার বিজনেস যখন ফ্লরিশ হবে, সে তখন আরও হয়তো তার মতন আরও কয়েকজনকে একসাথে নিয়ে আরও একটু বড় কোম্পানি করবে। অর্থাৎ এই সবগুলো সম্ভাবনার কথা বলছি এবং এই সম্ভাবনার কথাগুলো অবাস্তব নয়। আমরা চেষ্টা করলে এই সম্ভাবনাগুলোকে আমরা বাস্তব রূপ দিতে পারবো। ঠিক একইভাবে আজকাল ফেসবুকে গেলে অথবা টিকটকে গেলে আমরা দেখি আমাদের তরুণ সমাজের সদস্যরা অনেকে অনেক প্রতিভাবান, বিভিন্ন রকম কন্টেন্ট তারা মেক করছেন। এই কন্টেন্ট মেক করতে গেলে সরকারের কিছু পলিসি আছে, যেই পলিসিগুলো ঠিক করতে পারলে তাদের জন্য বেটার হবে, তাদের ইনকামটা বেড়ে যাবে। ইন্টারন্যাশনাল গেটওয়ে যে আছে, যেখানে কারেন্সি আসে বা যায়, এখানে কিছু সমস্যা আছে, পেপাল সহ এরকম যেগুলো আছে, আমরা এরই মধ্যে তাদের সাথে কথা বলেছি যে কীভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। অর্থাৎ যারা আমাদের অনলাইনে কাজ করবে বা কন্টেন্ট মেক করবে, এরা যে যাবে, এরা যে অ্যাড হবে, যে ইনকামটা তাতে আসবে, সেটা কিভাবে সহজে তাদের কাছে এসে পৌঁছতে পারে, এই ব্যাপারে আমরা তাদের সাথে মোটামুটিভাবে আলাপ করেছি। ইনশাল্লাহ আমরা গভর্নমেন্ট ফর্ম করতে পারলে এই ব্যাপারটা আমরা দ্রুততার সাথে করতে তখন সক্ষম হব এই সমস্যাটার সমাধান করতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের সামনে আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন যাদের অনেক লম্বা অভিজ্ঞতা আছে দেশ স্বাধীনের পর থেকে। আমাদের দেশ স্বাধীনের পর থেকে অনেক উথাল পাতাল ঝড় অনেক হয়েছে রাজনৈতিক অঙ্গন থেকে অর্থনৈতিক অঙ্গনে। এখানে একজন বক্তা বলে গিয়েছেন যে সামনে আমাদের চ্যালেঞ্জ আছে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় ইয়েস, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে, আমাদের মধ্যে বিভিন্ন রকম মত পার্থক্য আছে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সকল রাজনৈতিক দলের সদস্যদের কাছে, সামগ্রিকভাবে সমাজের সকল মানুষের কাছে আমি একটি বিনীত আহ্বান রাখতে চাই যে আমাদের বিভিন্ন মত পার্থক্যগুলো নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি, আলাপ করতে পারি। আমাদেরকে যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস, যেটা আমরা 12 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। এখানে এনটিভির আমাদের ওনার নামটা আমি জহিরুল আলম সাহেব অনেক আগে আমার একবার একটা ইন্টারভিউ নিয়েছিলেন। আমি ওনাকে খুব সম্ভবত ওনাকে বলেছিলাম, অথবা মতি ভাই এখানে উপস্থিত আছেন, মানব জীবনের মতি ভাই, খুব সম্ভব ওনার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে। সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন, লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক। আমার ব্যক্তি যেটা বিশ্বাস, আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। এবং আরেকটি কথা, কাউকে আঘাত না করি আমি বলতে চাইছি, কোনো রাজনৈতিক দলের নেতা সদস্য কাউকে আমি আঘাত করতে চাইছি না। আমি আমার চিন্তাটা শুধু ওনাদের সামনে তুলে ধরতে চাইছি যে আসুন আমরা দেশের মানুষের শিক্ষা, দেশের মানুষের স্বাস্থ্য, দেশের নারীদের অধিকার, এম্পাওয়ারমেন্ট, কর্মসংস্থান, পরিবেশ, সব কিছু মিলে এই যে বিষয়গুলো, যেটি একটি সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, আমরা অনেক দিন ধরে আমরা শব্দটা কি আমাদের রিফর্ম, শব্দটা মনে করতে পারি, সংস্কার
রিফর্ম যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই রিফর্মের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে 3টি পার্ট আছে। একটি হচ্ছে সাংবিধানিক পার্ট, একটি হচ্ছে আইনগত পার্ট, এবং আরেকটি হচ্ছে মানুষের প্রতিদিনের জীবনযাত্রা, নিরাপত্তা, তাদের সিকিউরিটি সব কিছু নিয়ে একটি পার্ট আছে। আমরা সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা করেছি, আইনগত বিষয় নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় মানুষের প্রতিদিনকার প্রত্যেকটি মানুষ, সকল সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ, তাদের প্রতিদিনকার যে চাওয়া পাওয়াগুলা, প্রয়োজনগুলো, সেটা নিয়ে বোধহয় আমরা আলাপ আলোচনা একটু কম করেছি। আমার কাছে মনে হয় সেই বিষয়গুলি নিয়ে বোধহয় আলোচনা করা উচিত। সেই বিষয়গুলি নিয়ে বোধহয় প্রত্যেকটি রাজনৈতিক দলের আলোচনা করা উচিত। আমরা শুধু রাজনৈতিক বিষয় নিয়ে সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, আলোচনা করছি, তর্ক বিতর্ক করছি। অবশ্যই ওগুলো প্রয়োজন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কী হবে, তার কর্মসংস্থান কী হবে, তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কী হবে, তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কি না, এইরকম বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলো নিয়েও বোধহয় আমাদের আলোচনা আরও একটু বেশি হওয়া উচিত। এই বিষয়গুলো নিয়ে বোধহয় আমাদের প্ল্যান প্রোগ্রাম আরও একটু বেশি হওয়া উচিত। এই পলিসিগুলো নিয়ে বোধহয় আমাদের চিন্তাভাবনা আরও একটু বেশি হওয়া উচিত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা 22 তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। আপনারা যারা আজকে কষ্ট করে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন, আবারও আপনাদেরকে আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমরা ইনশাল্লাহ দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে যাতে আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা, সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। শুধু সমালোচনা করার জন্য নয়, আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আমরা সরকার গঠনে সক্ষম হলে সেই প্রত্যাশা রেখে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।